গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন অনিস দেবের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম সমস্যা গুরুতর। নার্সের এগিয়ে দেওয়া পোশাকের গায়ে মনোযোগ দিয়ে আঙুল চালালো বিপুল শর্মা। বুঝলো এই পোশাকটি তার নিজের নয়। নার্স, আপনার হয়তো ভুল হয়েছে, বিরক্ত স্বরে বলে উঠল বিপুল। এই ড্রেস আমার নয়। নার্স বলল, ঠিকই ধরেছেন, কারণ আপনার জামা কাপড় ওই অ্যাক্সিডেন্টে বিশ্রীভাবে ছিঁড়ে যাওয়ার জন্য নতুন ড্রেস দিতে হয়েছে। আপাতত এগুলো পরেই আপনাকে কাজ চালাতে হবে। ও, বিপুল শর্মার স্বর কিছুটা শান্ত হলো। কিন্তু আমার চোখের এই ব্যান্ডেজটা কবে খোলা হবে? আজ মেজর দত্ত এলেই, আর উনি এখনই এসে পড়বেন। যাক, বাঁচা গেল। হাঁপ ছাড়ল বিপুল। বলল, তাহলে ড্রেসগুলো এখন থাক, চোখের ব্যান্ডেজটা খোলা হলে ওগুলো দেখে শুনে পরে পরব। সে আপনার খুশি, নার্স হেসে বলল। সুতরাং আবার বিছানায় হেলান দিয়ে শরীর এলিয়ে দিল বিপুল। দুর্ঘটনার ব্যাপারটা ওর এখনও স্পষ্ট মনে আছে। আজ সকালে একটু বেলার দিকে ইরাদের বাড়ির পিছনের ওই যে খেলার মাঠ আছে, সেটার ধরেই সে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল একটা, কিন্তু অসহ্য গরম আর একটু আগেই গলায় ঢেলে দেওয়া 8 প্যাক জিন, এই দুইয়ের ধকল বিপুল শর্মার শরীর সামলে উঠতে পারেনি। তাছাড়া ওর স্বাস্থ্যের যা তিন অবস্থা। মাঠ থেকে বহু দূরে জঙ্গলের ঠিক শুরুতেই ছিল একটা পুরানো কুয়ো। বিপুল কুয়োর দিকে এগিয়ে যাচ্ছিল। বহুদিন ধরেই ব্যবহার না হওয়ায় কুয়োটা শুকিয়ে গেছে। সুতরাং নিরাপদ জায়গা ভেবে ওই কুয়োতেই সব টাকা লুকিয়ে রেখেছিল। আজ থেকে প্রায় মাস তিনেক আগে একটা টিনের বাক্সে টাকাটা ভরে ও রেখে দিয়েছিল কুয়োর নিচে, শুকনো খটখটে আগাছায় ভরা জমিতে। এই গোপন জায়গার কথাটা সে ইরাকে পর্যন্ত বলেনি। বিপুলের হাতে ছিল একটা তারের হ্যাঙ্গার, আর সেটাকে টেনে লম্বা করে ও একটা হুকের মতো করেছিল। তারপর তার এক প্রান্তে দড়ি বেঁধে বাঁকানো মুখটা সরসর করে নামিয়ে দিয়েছিল কুয়োর ভিতর, ঠিক যেমন করে লোকে ছিপ ফেলে বড়শিতে মাছ গাঁথে। ওর উদ্দেশ্য ছিল দড়িটা ঠিকমতো দুলিয়ে কুয়োর নিচে পড়ে থাকা টিনের বাক্সের হাতলে হুকটাকে আটকানো। তারপর টেনে তুললেই হুকের সঙ্গে সহজে উঠে আসতো বাস্ক, সেই সঙ্গে 30,000 টাকা। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার আগেই ঘটে গেছে এই হতচ্ছাড়া দুর্ঘটনা। তাই বিপুল শর্মা এখন নার্সিংহোমে। কুয়োর পাড়ে পৌঁছানোর পরেই বিপুলের মাথাটা হঠাৎ কেমন ঘুরে গেছে। বোধহয় 8 প্যাক জিনের পর এই প্রখর রোদে খোলা মাঠে পথ হাঁটাটা ওর দুর্বল শরীর সইতে পারেনি। জ্ঞান হারানোর আগে ওর আবছা আবছা যেটুকু মনে আছে তা হলো কুয়োর বাঁধানো পাড়ে ওর মাথাটা বিশ্রীভাবে ঠুকে গিয়েছিল। তারপর আর কিচ্ছু মনে নেই। নার্সিংহোমের দরজার ওপারে টাঙানো সুদৃশ্য দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 5বার ঘন্টা বাজল। 5টা বাজে, অর্থাৎ এরই মধ্যেও প্রায় 6 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছে। ইরাকে ও বলেছিল বেলা 12টা নাগাদ হাওড়া স্টেশনে বড় ঘড়িটার নিচে অপেক্ষা করতে। ও হয়তো এখনও অধৈর্যভাবে পায়চারি করছে। হয়তো ভাবছে বিপুল প্রেমিকাকে ফাঁকি দিয়ে সমস্ত টাকা একাই নিয়ে কেটে পড়েছে। যদি শেষ পর্যন্ত ও ভেবে বসে বিপুল ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে ও নির্ঘাত পুলিশে খবর দেবে, ফোন করে বলে দেবে বিপুল কোথায় আছে। ব্যাস, না, এখান থেকে ওকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। টাকাটা নিয়েই ও সোজা রওনা দেবে হাওড়া স্টেশনের দিকে, তারপর ইরাকে সঙ্গে নিয়ে। কিন্তু ততক্ষণ ইরার ধৈর্য করে থাকতে পারবে তো? নার্সকে উদ্দেশ্য করে বিপুল বলল, আমি এই নার্সিংহোমে কি করে এলাম বলতে পারেন? একজন পাখি শিকারী আপনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, সে আপনাকে টেনে টুনে গাড়িতে তোলে। ওই করেই তো আপনার জামা কাপড়গুলো সব ছিঁড়ে দিয়েছে। তারপর গাড়ি করে সে আপনাকে এই নার্সিংহোমে নিয়ে আসে। ও লবণ হ্রদে লোকে তাহলে এমনও পাখি শিকার করতে যায়, ভাবল বিপুল। শিকারী বাবা জীবনকে ধন্যবাদ দিতে হয়। একই সঙ্গে সে বিপুল শর্মা এবং 30,000 টাকাকে বাঁচিয়েছে। আর ভাগ্যিস ওর পকেটে 1,000 টাকা ছিল, ওটা থেকে নিশ্চয়ই নার্সিংহোমের খরচ মেটানো যাবে।
পুরনো ঘটনা বিপুলের মনের পর্দার ছায়া ফেলে যায়। ও এখন বেশ বুঝতে পারছে কিভাবে শুরু থেকেই ও মারাত্মক সব ভুল করে চলেছে। অবশ্য সে ভুল শোধরানোর সময় এখনো আছে। 30,000 টাকা এখনো অপেক্ষা করছে ওই কুয়োর গর্তে, ওরই জন্যে। ওই টাকার খোঁজ বিপুল ছাড়া আর কেউ জানে না। ইরার সঙ্গে বিপুল শর্মার পরিচয় একটু অদ্ভুতভাবেই। ভিআইপি রোডে একটা অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছিল বিপুল। তেমন বিপজ্জনক কিছু না, ছোটোখাটো দুর্ঘটনা। তখন সেখানে হাজির দর্শকের গায়ে পড়া উপদেশ হজম করে ও চলে যাচ্ছিল। কিন্তু তখন ইরা ওকে পিছু ডেকেছে। ওর পরনের সাদা শাড়ি জানিয়ে দিচ্ছিল ইরা বিধবা। কিন্তু তারপরই ইরা যে প্রস্তাব দিয়েছে তাতে বিপুল অবাক না হয়ে পারেনি। ও ওকে প্রথমে ওর বাড়িতে যাওয়ার জন্য, পরে পেইং গেস্ট হিসাবে থাকার প্রস্তাব দিয়েছে। কথাবার্তায় বিপুল আগেই জানিয়েছিল কলকাতায় ও নতুন, সেজন্যই ওই পেইং গেস্ট হওয়ার প্রস্তাব। কেন জানি না রাজি হয়ে গেছে বিপুল। তারপর যতই দিন গেছে ততই ও ইরার মতলব টের পেয়েছে। ক্রমে ক্রমে একদিন মতলবটা খুলেই বলল ইরা। সব শোনার পর বিপুলের মনে আর কোনো সন্দেহ থাকেনি। ইরা যে একজন সহকর্মীর আশাতেই সেদিন ওই রকম উপযাচক হয়ে ওকে আমন্ত্রণ জানিয়েছিল সেটা বুঝতে আর বাকি থাকেনি। ইরার কথা অনুযায়ী জৈন খোদল কুতকুত ব্যবসায়ী প্রতি শনিবার ভোর 6টায় এই ভিআইপি রোড ধরে অ্যাম্বাসাডার হাঁকিয়ে যায়। সঙ্গে থাকে প্রায় 25-30 হাজার টাকা, তার কোম্পানির লেবারদের সাপ্তাহিক মাইনে। এই টাকাটা বরাবর সে নিজেই নিয়ে যায় ফ্যাক্টরিতে। ব্যবসায়ীর নাম দুলিচাঁদ আগরওয়ালা। এয়ারপোর্টের কাছাকাছি কোথায় যেন তার লোহালক্করের কারখানা আছে। সব শুনে কাজটা তেমন কঠিন মনে হয়নি বিপুলের। এই কাজের সাফল্যের পক্ষেই কতকগুলো জোরদার পয়েন্ট রয়েছে। প্রথমত, দুলিচাঁদের বয়স প্রায় 60, অর্থাৎ কোনো আক্রমণকারীকে বাধা দেওয়ার ক্ষমতা তার নেই। আর দ্বিতীয়ত, সে অ্যাম্বাসাডারে একাই যাতায়াত করে, অর্থাৎ নিজেই গাড়ি চালায়। আর শেষ পয়েন্ট, ভোর 6টা নাগাদ ভিআইপি রোড এক্কেবারে নির্জন থাকে। তার উপর সময়টা শীতকাল। পরিকল্পনার সঙ্গে সঙ্গে একটা পুরানো বন্দুক বের করে বিপুলের হাতে দিয়েছিল ইরা। বিপুল অবাক হয়ে গিয়েছিল। তারপর সামান্য খোঁজ খবর করে জেনে নিয়েছিল ইরার ইতিহাস। ওর স্বামী ছিল এক দাগি আসামি। বছরখানেক আগে সে এনকাউন্টারে মারা গেছে। হয়তো স্বামীর কাছ থেকে অস্ত্রটা একসময় ইরার হাতে এসেছে। কিন্তু সব জেনেও বিপুলের কিছু করার ছিল না, কারণ তখন ইরার সঙ্গে ও মনে মনে জড়িয়ে গেছে। কাজের প্ল্যানটা ভাবতে শুরু করেছিল বিপুল। ইরার মত অনুযায়ী এ কাজে পরিশ্রম খুবই সামান্যই। দূর থেকে যখনই সেই অ্যাম্বাসাডারকে বিপুল আসতে দেখবে তখনই ও বন্দুকটা সঙ্গে নিয়ে রাস্তার মাঝখানে মরার মতো শুয়ে পড়বে। বুড়ো আগরওয়ালা গাড়ি থামাবেই, এবং যেই সে গাড়ি থেকে নেমে বিপুলের কাছে এগিয়ে আসবে তখনই বিপুল বন্দুকটা তার কোমরে চেপে ধরবে। তারপরে কাজ অতি সামান্যই। টাকার ব্যাগটা নেওয়া হয়ে গেলে বিপুল সোজা গিয়ে উঠবে ইরার ঝরঝরে অস্টিনটাই। সোজা গাড়ি ছটাবে হাওড়া স্টেশনে লক্ষ্য করে। ইরাও সময় মতো সেখানে গিয়ে বড় ঘড়ির তলায় অপেক্ষা করবে। বিপুল পৌঁছালেই ওরা দুজনের ট্রেনে চেপে চম্পট দেবে। কিন্তু আসল কাজের সময় হিসেবের বাইরে একটা ব্যাপার ঘটে যাওয়ায় বিপুলের সমস্ত প্ল্যান বানচাল হয়ে গেল। ওরা জানতো না বুড়ো আগরওয়ালা নিরাপত্তার খাতিরে নিজের সঙ্গে রিভলভার রাখত। সুতরাং সেই বিশেষ মুহূর্তে বিপুল ও দুলিচাঁদ দুজনেই রিভলভার ব্যবহার করল। ফল দাঁড়ালো দুলিচাঁদ প্রায় নিহত এবং বিপুল আহত। তাই টাকা নিয়ে বিপুল আর হাওড়া যেতে পারেনি, সোজা ফিরে গেছে ইরার ডেরায়। ইরা ফেরার আগেই টাকাটা সে পরিত্যক্ত কুয়োর ভেতরে লুকিয়ে ফেলেছে। ও ভেবেছিল দুলিচাঁদ বোধ হয় মারা গেছে, তাই আঘাতটা পেল অনেক দেরিতে। ইরা আহত বিপুলের সেবায় মগ্ন। হঠাৎই রেডিওতে শোনা গেল বিশেষ ঘোষণা। হ্যাঁ, দুলিচাঁদ মারা গেছে ঠিকই, তবে বিপুলের চেহারার একটা বিবরণ না দিয়ে নয়। সে বর্ণনা দিতে গিয়ে বলেছে, পৃথিবীর সবচেয়ে বেটে এবং মোটা লোক। 1 কোটি লোকের মধ্যেও সে জলহস্তির মতো চোখে পড়বে, কারণ তার চেহারা ঠিক একটা নাদুস নুদুস গোল বেলুনের মতো। এক কথায় জীবন্ত ফুটবল। বিবরণ শুনে ভীষণ ভয় পেয়েছে বিপুল, কারণ ও জানে ওর ফুটবল মার্কার চেহারা যে কেউই ওকে এক পলকে চিনে ফেলবে। তাই ও ভয় দিশেহারা হয়ে পড়েছে। তখন লবণ হ্রদ ছেড়ে শহরতলির কোথাও সরে পড়তে ইরাই পরামর্শ দিয়েছে। শেষে ওরা ঠিক করেছে, না, শহরতলি নয়, এক্কেবারে দেশান্তরী হবে বিপুল।
তারপর দিনের পর দিন উপোস করে নিজেকে রোগা করবে, যাতে লোকে ওকে আর চিনতে না পারে। তাই ইরাকে নিয়ে বর্ধমান চলে গিয়েছিল। দীর্ঘ 4 মাস ও প্রায় অনশন করে কাটিয়েছে। বাড়ির কোঠর ছেড়ে দিনের আলোয় একটি বারের জন্যও বেরোয়নি। অবশেষে যখন ওর দেখা মিলেছে, তখন ওকে চেনে কার সাধ্যি? কে বলবে এ ফুটবল বিপুল? তার বদলে হাড় জিরজিরে হাড়ের উপর চামড়া জড়ানো চেহারা, যেন কবর থেকে সদ্য কোনো কঙ্কালকে তুলে আনা হয়েছে। সেই অবস্থাতেই কলকাতায় ফিরে এসেছে বিপুল শর্মা। ইরাও সঙ্গে এসেছে, তবে ওই স্টেশন পর্যন্তই। বিপুল ওকে বলেছে হাওড়া স্টেশনের বড় ঘড়ির নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে। ও একা গিয়ে ইরার বাড়ির পিছনের সেই মাঠের কুয়ো থেকে টাকাটা তুলে আনবে। কিন্তু কঙ্কাল স্বরূপ ওই বিপুল কয়েকটা ভুল করেছিল। প্রথমত, ওই শীর্ণ শরীরে ঝোঁকের মাথায় 8 প্যাক জিন টেনে ফেলেছিল। আর দ্বিতীয়ত, দুপুরের রোদ মাথায় করে মাঠ ভেঙে হেঁটে গিয়েছিল। ফলে যা হওয়ার তাই হয়েছে। মাথা ঘুরে কুয়োর পাড়ে পড়ে গিয়ে ওই এক দুর্ঘটনা বাঁধিয়ে বসেছে। তারপর জ্ঞান ফিরতেই ব্যাস এই নার্সিংহোম। খাটের ওপার পাশ ফিরল বিপুল শর্মা। রুগ্ন শরীরে জিন খাওয়া তার উচিত হয়নি, তার ওপর 8 প্যাগ। আর ওদিকে ইরা ওর জন্য স্টেশনে অপেক্ষা করছে। হয়তো শেষ পর্যন্ত অধৈর্য হয়ে ও হয়তো পুলিশেই। নার্সকে লক্ষ্য করে বলল, আচ্ছা, এখান থেকে ছাড়া পাওয়ার সময় আমাকে কোনো কাগজপত্রে সই করতে হবে? না, তার কোনো দরকার নেই, নার্স জবাব দিল। আপনার শরীর এখন সুস্থ, আশা করি আপনার মাথার চোটও সেরে গেছে। ও, এই তো মেজর দত্ত এসে গেছেন। উঠে এসে খাটের কিনারায় বসল বিপুল, পা দুটো ঝুলিয়ে দিল মেঝেতে। একটা আশ্বাসের কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে ও কাঁধের উপর অভিভাবকের স্পর্শ অনুভব করল। কেমন আছো এখন? বিপুল তখন রেয়নের পোশাকটাকে 2 হাতে নেড়ে চেড়ে দেখছে। বিপুল বলে উঠল, ডক্টর, ড্রেসটা দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু একটু মাপ মতো তো দিতে পারতেন। খুব একটা বেঠিক মাপের হবে বলে মনে হয় না, মেজর দত্ত হেসে জবাব দিল। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন ডক্টর? বিপুলের গলা একটু রাগী এবং কঠিন। নাকি এই পোশাকটা আপনার পোষা হাতির গা থেকে খুলে এনেছেন? মানে ব্যাপারটা কি জানেন? জ্ঞান হারালেও খাওয়া দাওয়াটা কিন্তু আপনি একটুও কমাননি। তার মানে? আমি তো মাত্র আজ সকালেই অজ্ঞান হয়ে। বিপুল অনুভব করল মেজর দত্ত ওর চোখ থেকে ব্যান্ডেজ খুলে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গেই বলে চলেছেন, এবার আপনি যে আমার সঙ্গে ঠাট্টা করছেন না, সেটা আমার প্রশ্ন করার পালা। হাসলেন মেজর দত্ত, বললেন, আজ মে মাসের 20 তারিখ, আর আপনাকে এই নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গত মার্চ মাসে। সেই অ্যাক্সিডেন্টের পর আপনি কোমায় চলে গিয়েছিলেন। সে সময় একজন মহিলা ছাড়া আর কেউ আপনাকে দেখতে আসেনি। নিশ্চয়ই এরা, ভাবল বিপুল। সমস্ত ব্যান্ডেজ খোলা হয়ে গেলে মেজর দত্ত উঠে দাঁড়ালেন। বিপুল শর্মাও ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সামনে চোখ রেখে সাবধানী পায়ে এগিয়ে চলল ঘরের অন্য প্রান্তে রাখা একটা লম্বা আয়নার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ খুলে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো নিজের শরীরের দিকে। তাকিয়েই রইল। ও শুনতে পেল পিছন থেকে মেজর দত্ত বলছেন, আপনি এখন স্বাধীন, যেখানে খুশি যেতে পারেন। আপনাকে এখনই ডিসচার্জ করে দেওয়া হবে। আপনি শুধু বিলটা সেটেল করার ব্যবস্থা করুন। প্রচণ্ড খোঁজাখুঁজি করেও নিজের গলার স্বর খুঁজে পেল না বিপুল। ওর শরীরের বিপুল মেদভার এক অজানা উত্তেজনায় অথবা আতঙ্কে কাঁপতে লাগল। 5 ফুট ব্যাসের ফুটবল মার্কা জলহস্তি চেহারার চর্বি থাকে ওর জলে ভেজা চোখ দুটো বুঝি হারিয়ে গেল। বিপুলের মনে হলো দুলিচাঁদ আগরওয়ালা যেন বাঁধানো দাঁত বের করে ওর দিকে চেয়ে আসছে। ও আয়নার সামনে থেকে কয়েক পা পিছিয়ে আসতে চেষ্টা করলো, কিন্তু নিষ্ফল আক্ষেপ। ওর হাত পা কাঁপতে লাগলো। নিঃশব্দ চিৎকার করেও বলতে চাইল, না না না। অত্যন্ত শান্ত মুখে মেজর দত্তের দিকে ফিরে তাকালো বিপুল, বলল, ডক্টর, আমাকে আমাকে একটু বিষ দিতে পারেন? ধন্যবাদ। আপনাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও ধন্যবাদ।